জ্ঞানদীপ কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর বাংলা পাঠ্য কবিতা অসুখী একজন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। অসুখী একজন কবিতাটি লিখেছেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা একজন চিলির বিখ্যাত কবি এবং দক্ষ রাজনীতিবিদ। পাবলো নেরুদা ১৯০৪ খ্রিস্টাব্দের ১২ই জুলাই জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেয়েন্স বাসাল্তো। পাবলো নেরুদা তার ছদ্মনাম। তিনি ১৯৭১ সালে নোবেল পুরস্কার পান। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল এক্সট্রা ভাগারিয়া, দ্য ক্যাপ্টেন ভার্স, স্টিল অ্যানাদার ডে, দ্য ইয়েলো হার্ট। তিনি ১৯৭৩ খ্রিস্টাব্দে ২৩শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। এবার আমরা অসুখী একজন কবিতাটির উৎস সম্পর্কে জেনে নেব। পাবলো নেরুদার এক্সট্রা ভাগারিয়া গ্রন্থের লা ডেসদি চাঁদা কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেন। নবারুণ ভট্টাচার্যের অনূদিত বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে। আলোচনার আগে আমরা একটু বিষয়বস্তুটা জেনে নেব। এখানে মূল কথা কি আছে? কবিতায় দেখা যায় যুদ্ধ বা মুক্তি সংগ্রামের ধ্বংস হওয়া সমাজ ও মানুষের জীবনের শোচনীয় পরিণতি। কবিতার কথক সম্ভবত কোনো সৈনিক কিংবা বিপ্লবী। যুদ্ধযাত্রার জন্য কথক স্বজন ত্যাগী। আর কি পাই? কথকের জন্য অপেক্ষায় থাকা একটি মেয়ে। তার সময় কেটে যায়, যুদ্ধ আসে। রক্তের এক আগ্নেয়ী পাহাড়ের মতো ভয়ঙ্কর যুদ্ধ আসে কথকের স্বদেশে। যুদ্ধ ধ্বংস করে মানুষের অতীত ভবিষ্যৎ, বাসস্থল থেকে দেবস্থল। অবশিষ্ট থাকে কিছু ধ্বংসাবশেষ, রক্তের একটা কালো দাগ ও অপেক্ষামান মেয়েটি, অর্থাৎ কবির সেই প্রিয়তমাটি। অসুখী একজন, পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। এখানে আমি বলতে কবি কথক বা যুদ্ধ বিধ্বস্ত কোনো মানুষকে বোঝানো হয়েছে। তাকে বলতে কবির প্রিয়তমা বা জন্মভূমিকে বোঝানো হয়েছে। কবি তার প্রিয়তমাকে বা জন্মভূমিকে দরজার কাছে দাঁড় করিয়ে অনেক দূর দেশে চলে গেছেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। এখানে সে বলতে কবি কথক তার প্রিয়তমাকে বা জন্মভূমিকে বুঝিয়েছেন যে তিনি তার জন্মভূমিতে বা তার প্রিয়তমার কাছে আর কখনো ফিরে আসবেন না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা কুকুর চলে যায় এবং হেঁটে যায় গির্জার এক নান। গির্জা হলো খ্রিস্টানদের পবিত্র ধর্মস্থান। আর নান শব্দের অর্থ হলো খ্রিস্টান ধর্মের সন্ন্যাসিনী। এই খ্রিস্টান ধর্মের সন্ন্যাসিনীদের নান বলা হয়। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে কটা সপ্তাহ? একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। ঘাস জন্মালো রাস্তায়। এই লাইনটার মধ্য দিয়ে কবি কি বলতে চাইছেন? মানুষের চলাচল না থাকায় প্রকৃতির নিয়মে রাস্তার উপর জন্মেছে ঘাস। যেহেতু কবি কথক তার জন্মভূমি ছেড়ে চলে গেছেন, তাই সেখানে কবির পায়ের দাগ ধুয়ে গিয়েছে এবং সেখানে ঘাস জন্মেছে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। পাথরের মতো বছরগুলো বলা হয়েছে কেন? পাথর যেমন ভারী, বছরগুলো তেমন কাটতে চায় না।
কবির প্রিয়তমার, তাই বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে। আর তার মাথার ওপর এই বছরগুলো নেমে আসে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তারপর এক ভয়ঙ্কর যুদ্ধ নেমে আসে কবির জন্মভূমির ওপর। কবি এই ভয়ঙ্কর যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। সেই ভয়ঙ্কর যুদ্ধে শিশু এবং বাড়িরা খুন হয়, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয় না। এখানে সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে সেই মেয়েটি বলতে কবির অপেক্ষায় থাকা প্রিয়তমার কথা বলা হয়েছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে দেখো, সমস্ত সমতলে আগুন ধরে যায়। যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, অর্থাৎ শান্ত হলুদ দেবতারা, তারাও মন্দির থেকে পড়ে যায়। তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়। তারাও আর স্বপ্ন দেখাতে পারে না। সুখ স্বপ্ন দেখা ও দেখানোর দায়িত্ব থেকে তারা বিচ্যুত হয়ে যায়। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। মিষ্টি বাড়ি, এখানে মিষ্টি বাড়ি বলতে কবির স্মৃতি ভরা বা স্মৃতি বিজড়িত বাড়িটার কথা বলা হয়েছে। যেহেতু বাড়িটি কবির খুব প্রিয়, তাই বাড়িটিকে মিষ্টি বাড়ি বলা হয়েছে। কবির বারান্দায়, যেখানে তিনি ঘুমিয়ে থাকতেন, তারপর গোলাপি গাছ, প্রাচীন জল তরঙ্গ। এই জল তরঙ্গ বলতে একটি বাদ্যযন্ত্র। এখানে পরপর সাজানো কয়েকটি জলভরা পাত্রে আঘাত করে শব্দ সৃষ্টি করা হয়। ছড়ানো করতলের মতো পাতা। করতল বলতে কি? করতল বলতে হাতের তালুর মতো পাতা। তারপর প্রাচীন জল তরঙ্গ, চিমনি, সবকিছু চূর্ণ হয়ে যায়, জ্বলে যায় আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। তারপর যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে থাকে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেখানে পড়ে থাকে রক্তের একটা কালো দাগ। রক্তের একটা কালো দাগ, একথা বলার কারণ কি? রক্তের রং লাল, কিন্তু পুরনো হয়ে গেলে তা জমাট বেঁধে রং কালো হয়ে যায়। রক্তের কালো দাগ যুদ্ধের ভয়াবহ স্মৃতির প্রতীক। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কিন্তু কবির সেই প্রিয়তমাটি বা জন্মভূমি কবির অপেক্ষায় থাকে।